আছে এখনো রিটেন ভাইবা, দুইটা অংশই নির্বাচনের বাকি আছে। রিটেন হচ্ছে আপনার 22 তারিখ থেকে আহ বাই 10 ফেব্রুয়ারি পর্যন্ত। তো সেই সময় আমি মনে করি যে সারা দেশের পরিস্থিতি, সারা দেশের অবস্থা বিবেচনা করবে যে আসলে নির্বাচনের মোড কোন দিকে যাচ্ছে। তবে আমি এটুকু আপনাকে শিওর দিয়ে বলতে পারি যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। যারাই এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে এখনো পর্যন্ত লিপ্ত, তাদেরকে বলবো যে আপনারা অলরেডি ফেইল করেছেন। দয়া করে আপনারা অন্য কোনো ষড়যন্ত্রে যান। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র যারা করছেন, তারা আমি মনে করি যে এখন পর্যন্ত ভুল পথে আছেন, ভুল করছেন। কারণ বাংলাদেশে নির্বাচন হবে, এটা একেবারেই ধরেন পানির মতো স্বচ্ছ পরিষ্কার। এই নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাই এবং পরাজিত বিদেশি শক্তিরও নেই। সুতরাং এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। এখন নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে? ধরেন আমাদের বহু দীর্ঘদিনের আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সত্যিকার অর্থে। তো এই কমিশন প্রথমেই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটা বিতর্কিত বিষয় সামনে নিয়ে এসেছেন। তো আমি মনে করি এখনো পর্যন্ত নির্বাচন হয়নি, যা কিছুই হচ্ছে 12 তারিখের আগ পর্যন্ত কমিশন ধরেন একদম স্ট্রিক্টলি শক্ত হাতে সবকিছুকে যদি দমন করতে পারে, তাহলে আমি মনে করি যে এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এখন এই নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে আমাদের অর্জনটা কোথায়? আপনি যদি ধরেন সেই 1971 সাল থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচন হয়েছে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের পরে 2 থেকে 2.5 হাজার মানুষকে গণহত্যা করা হয়েছে বাংলাদেশে। একটা ফ্যাসিস্ট দল বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশটা অন্য দেশের উপনিবেশ হবে কি হবে না, এটা এই নির্বাচনের উপর নির্ভর করছে। সুতরাং এই নির্বাচনটা আপনি যত সহজভাবে দেখছেন, আমরা যত সহজভাবে দেখছি, এই নির্বাচনটা তত সহজ না। এই নির্বাচনের সাথে বাংলাদেশের সরাসরি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সবকিছু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই নির্বাচন যদি ফেইল করে, তাহলে বাংলাদেশে আবার দেখবেন যে আপনি 5ই আগস্টের আগে যে পরিস্থিতি ছিল, তার থেকে ভয়ানক পরিস্থিতি হবে। সুতরাং আমরা চাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দল তার দলীয় স্বার্থে না, দেশের স্বার্থে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোকে আমি বলবো দেশের স্বার্থে ছোট দলগুলোর সাথে যে ঐক্য তাদের আছে ফ্যাসিবাদ বিরোধী, অর্থাৎ নির্বাচনের আগে, মানে এই 5ই আগস্টের আগে আমরা যে দলগুলো রাজপথে ছিলাম, আমরা যেভাবে বন্ধু ছিলাম, এখনো আমরা সবাই সবার প্রতিযোগী হব। কিন্তু আমরা কেউ কারো আপনার প্রতিহিংসার রাজনীতি করব না। এটা আমরা 5 তারিখের পরে আর দেখতে চাই না। তাহলে সুবিধাটা কে নিবে? 5 তারিখে যাদের সাথে আমাদের সংগ্রাম হয়েছে, আমাদের এই প্যাসিবাদ বিরোধী আন্দোলনের যদি এখন কোনোভাবে ঐক্যে পাটল ধরে আমাদের ঐক্য যদি বিনষ্ট হয়, তাহলে এই ফসলটা সরাসরি পরাজিত শক্তি এবং ধরেন ভারতের দালালরা এই 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 মানে সুবিধাটা ভোগ করবে। সুতরাং তার দেশের স্বার্থে আমি বলবো সবাইকে যে প্রত্যেকটা রাজনৈতিক দল 5 তারিখের আগে আমরা সবাই নির্বাচন করি নাই, আমরা বিভিন্ন দল, সব দল একসাথ করে দেশের জন্য আমরা লড়েছি। এখনো এই নির্বাচনটাকে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন হিসেবে নিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা যার যার জায়গা থেকে আমরা জনগণের কাছে যাব, ভোট চাবো। জনগণ যাকে মাইন্ডেড দিবে সেই হবে আগামী সংসদে জনগণের প্রতিনিধি। সেই হবে মানে আগামী 5 বছরের জন্য এ দেশের জনগণ এবং এদেশের সাধারণ মানুষের প্রকৃত অভিভাবক। তো এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি নির্বাচন বানচালের কথা বলেন, আপনি যদি বলেন যে নির্বাচন হতে দেব না, আমার জনপ্রিয়তা নাই, এই নির্বাচন হলে আমি 10টি আসন পাবো না, 1টি আসন পাবো না, বড় কোনো না, দলকে আমরা তো ক্ষমতা আসতে জনপ্রিয়তা দেওয়া নাই হবে না। সেটা বলতেছে না, এই ধরনের বলতেছে তো কথা তো হাসিনা বলেছে, এই ধরনের কথা না, হাসিনা বলে বলতেছে পরপর তো 3টা জাতীয় বলতেছে তো সংসদ নির্বাচন কমিশন নির্বাচন বিনা ভোটে করেছে। একটা দলের জন্য কাজ করতেছে, নির্বাচন কমিশন একটা দলের জন্য কাজ করতেছে, তো সেটা এখন সেই একটা দলটা কোন দল? এখানে আমরা তো সেই দল বলতে কোন দলকে বোঝাই? নির্বাচন কমিশন যদি সরকারের অংশ হয়, আমি যদি ভুল না বলি, তাহলে সরকার 5 তারিখের পর থেকে কোন দলকে প্যাট্রোনাইজ করছে? যারা জুলাইকে বিক্রি করে নতুন রাজনৈতিক দল হয়েছে, সরকার তো তাদের প্যাট্রোনাইজ করতে। তো নির্বাচন কমিশন যদি একটা দলের কথা বলেন, প্রথমে আসবে এনসিপির কথা। এখন তারা তো অযোগ্য ভাই, তারা তো নির্বাচনে ফেইলার হবে। সুতরাং যার যোগ্যতা আছে নির্বাচন কমিশন তার পাশে থাকার দরকার নেই, আর সেও আগ বাড়িয়ে যাবে না যে আমাকে তুমি আমার পাশে থাকো। যে অযোগ্য, জনগণ যাকে প্রত্যাখ্যান করবে, তারাই ষড়যন্ত্রে লিপ্ত, তারাই নির্বাচনকে বানচাল করতে চায়। যদি সেটা না পারে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে তারা ফলাফল প্রভাবিত করার চেষ্টা করবে। আমি শুধু একটা কথাই বলবো, দেখুন আপনারা যে যাই বলেন, 1/11 নির্বাচন কিন্তু বাংলাদেশে সুষ্ঠু হয় নাই, 2008-এর নির্বাচন। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে একদলীয় হয়েছে, ওইটা হয়েছে মেকানিজমের নির্বাচন। তো ওই 1/11 সরকার যে নির্বাচন করেছেন,
আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি সেই পথে হাঁটে, আমি আবারও রিপিট করছি, যদি সেই ১/১১ নির্বাচনের মতো কোনো পাতানো নির্বাচন, ফলাফল চেঞ্জ করা বা কোনো ষড়যন্ত্র নির্বাচন করে, বাংলাদেশের জনগণ সেটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবং এই বিস্ফোরণটা কোনো রাজনৈতিক দলের কোনো ক্ষতি হবে না। যারা উপদেষ্টা পরিষদে আছেন প্রত্যেককে আগামী দিনে আপনি দেখবেন এই সরকারের যে অবস্থা হয়েছে, পতিত সরকারের, এই সরকার সেম অবস্থা হবে। কারণ আমার সাথে আপনার লড়াইটা হচ্ছে গণতন্ত্রের লড়াই, আমার সাথে আপনার লড়াইটা ভোটাধিকারের লড়াই। তাহলে আমি সংস্কারের কথা বলে বলে দীর্ঘদিন আমি ক্ষমতায় ছিলাম, ১.৫ বছরের মতো আমি ক্ষমতা উপভোগ করেছি, আর আমি সংস্কার কি করেছি সেটা জানি না। কিন্তু মোটা দাগে আমাকে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করার জন্য একটা প্রিফেয়ার ইলেকশন আমাকে দরকার। যে সেই আচ্ছা, ইলেকশনকে আমি যদি কোনোভাবে একটা প্রভাবিত প্রশ্ন করে, করতে চাই। আমি আবারও ইসমাইল বলছি, সাহেব, এখন পর্যন্ত একটা গোষ্ঠী ১/১১ নির্বাচনের মতো এই নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, ফলাফল চেঞ্জ করার চেষ্টা করছে, অনেক প্রার্থীকে পাশ করে নিয়ে আসার চেষ্টা করছে। তাদেরকে বলবো যে দয়া করে যা হয়েছে হয়েছে, ৫ তারিখের পরে অন্তত এই দুঃসাহসটা বাংলার মাটিতে আপনারা করবেন না। আমাদের প্রশ্ন হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন, আমি যেই ইসমাইল ক্ষমতা আসুক না কেন ইসমাইল আমরা আপনাকে সেটা একটা মেনে প্রশ্ন নিব। করতে চাই। ইসমাইল সম্রাট, আসিফ মাহমুদ তো এতদিন সরকারে ছিল, এই নির্বাচন কমিশন দেখছে, সমস্ত কিছু দেখেছে। মাত্র ১ মাস হলো সে পদতে করলো, পদ থেকে সরে গেল, তাও শর্ত সাপেক্ষে সরে গেছে, মানে তফসিলের পরে। তো সেই আসিফ মাহমুদ আসলে কি বার্তা দিল আজকে? মানে এই কথা বলে কি, মানে সে কি একটা ভয় দেখালো, নাকি আরেকটা নীল নকশা আছে নির্বাচন নিয়ে, নাকি আসলে সে চাচ্ছে যে সরকার, বা সরকার যেহেতু তাদের সরকার, যেহেতু ডক্টর ইউনূসও বলে তাদের নির্বাচন মানে তাদের দ্বারা নিয়োগকৃত, সেই সরকার তাদেরকে নির্বাচন মানে বসিয়ে দিবে ক্ষমতায়, মানে কোনটা চাচ্ছে আসলে? আমি আপনার থেকে শুনতে চাচ্ছি। দেখুন, আমি মনে করি যে এই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি যখন উপদেষ্টা ছিল তখন অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে। বাংলাদেশের মানুষ সেটা ধরেন সেটা আসলে মূল্যায়ন করেছে যে তিনি কিভাবে দেশটা রাষ্ট্রটা চালিয়েছেন, বা তার মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় ছিল, কিংবা আমাদের আরো একজন সদ্য উপদেষ্টা যিনি পদত্যাগ করেছেন, কিংবা এনসিপির আহ্বায়ক, ওরা ৩ জনই উপদেষ্টা পরিষদে ছিল। তাদের সময়কালে তারা কি কাজ করেছে সেটা আমি মনে করি যে জনগণের কাছে একদম আয়নার মতো পরিষ্কার। সুতরাং ওরা ৩ জন, আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি বলে কিংবা কি না বলে সেটা আমাদের আলোচনার বিষয় নয় এই গুরুত্বপূর্ণ সময়ে। আমি আবারও আপনাকে রিপোর্ট করছি, সে যেহেতু সরকারের অংশ না এবং বড় কোনো রাজনৈতিক দলেরও সে কোনো কিছু না, সুতরাং এই মুহূর্তে সে কে? সে তো কোনো নেতাও না। অপ্রাসঙ্গিক। হুম। অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি মনে করি আমাদের সময় ক্ষেপণ করা একেবারেই ঠিক হবে না। এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা শেষ করবে। কিংবা বড় রাজনৈতিক দলের প্রধানগুলো, প্রধান নির্বাচন কমিশন, এরা কি বলে আমার মনে হয় যে আমরা সেগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। কারণ আমাদের সময়ের মূল্য আছে। কোথায়কার কোন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি করেছে সেটাকে আপনি কোড আনকোড করে টকশোতে নিয়ে এসে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করবো, অত সময় আমাদের নাই ভাই। আরেকজন নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন, তারা ভোট চাইবে, তারা জনগণের কাছে যাক না। আপনি তাকে ডিস্টার্ব করার কি দরকার? সে তার মতো করে ভোট চাচ্ছে। এদেশে তো হিরো আলমও নির্বাচন করেছিল। তো জনগণ যদি তাকে সংসদ সদস্য বানায়, আপনার আমার সমস্যা কোথায়? সেটা তো আমি দেখতে পাচ্ছি না। সুতরাং কাউকে ছোট করে নয়, প্রত্যেকটা মানুষ তার আত্মসম্মান নিয়ে বাংলাদেশে প্রার্থী হবে এবং নির্বাচন করবে। জনগণ মূল্যায়ন করবে সত্যিকার অর্থে যে কাকে নিয়ে জনগণ বিনোদন করবে আর কাকে সত্যিকার অর্থে জনগণ নেতা বানাবে, সংসদে পাঠাবে। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আমরা ওইখানেই রেখে দিই। প্রত্যেকটা বিষয়কে যদি আমরা ধরে ধরে টকশোতে নিয়ে আসি তাহলে তো আমরাও ওই লেভেলে নেমে গেলাম আমি মনে করি। সুতরাং এটা আলোচনার বিষয় হতে পারে না। আরেকটা বিষয় দেখুন, বাংলাদেশে এ পর্যন্ত আমি তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত যা দেখছি, তা আমি মনে করি যে আমরা অনেকাংশে সন্তুষ্ট। অনেকেই বলেছেন যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশে গণহত্যা হবে, ফ্যাসিস্টরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আগুন সন্ত্রাস করবে, কিন্তু আসলে আমরা সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। এটা এই সরকারের আমি একটা সাফল্য বলবো। এবং আমাদের প্রধান বিরোধী দলগুলো যারা আছে বর্তমানে, রাজনৈতিক দলগুলো বড় বড়, এটা তাদেরও একটা সাফল্য যে এই নির্বাচনকে তারা কোনোভাবে বানচাল করতে দিচ্ছে না, ব্যর্থ হতে দিচ্ছে না। তারা সজাগ আছে, সরকারও সজাগ আছে, গোয়েন্দা সংস্থাগুলো সজাগ আছে। এখন আপনি বিচ্ছিন্ন যদি ধরেন অনেকগুলো ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে ঘটবে, এখন আপনি যদি বলেন যে এই ঘটনাটা কেন ঘটেছে, সেটা তো ভাই আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কিন্তু আমরা চাচ্ছি যে বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি না হোক যার জন্য নির্বাচনটা পিছিয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন যে নির্বাচন ১২ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো ঘটনা ঘটবে না, এটা কোন নির্বাচনে ঘটে নাই? আমি যদি আপনাকে বলি, কিন্তু এই নির্বাচনে তো আমরা সবচেয়ে বেশি শঙ্কিত যে এই নির্বাচনে অনেকগুলো ঘটনা ঘটবে। তো কিছু কিছু ঘটনা যদি ঘটে কোথাও, তার জন্য আমরা একেবারে টকশোতে এসে কোড আনকোড করে বলবো যে এই ঘটনার জন্য কি নির্বাচন হবে না? এই ধরনের কথা আমি মনে করি যে আমাদের জন্য, অন্তত আমাদের সাথে যায় না। কারণ আমরা সবাই জানি এখনো পর্যন্ত পতিত ফ্যাসিস্ট যে শক্তি,
তারা একদম ওয়ার্ড থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখনো পর্যন্ত তাদের সেটআপ অনেকাংশে আছে। এই সরকার সেটা ভাঙতে পারে নাই, সরাতেও পারে না। আমরা আশা করছি 12 তারিখের পরে জনগণের পক্ষে যে সরকার আসবে, সেই সরকার 24 ঘন্টার মধ্যে ওই সেটআপটা অনেকাংশে ভেঙে দিবে এবং দুর্বল করে দিবে। বাংলাদেশে গণতন্ত্রের রোড ম্যাপ চলবে 12 তারিখ থেকে। সত্যিকার অর্থে গণতন্ত্র যেটা আপনি যেটা ব্রিটেনে দেখেন, যেটা আমেরিকাতে দেখেন, ওই ধরনের গণতন্ত্র বাংলাদেশে আসবে। আপার হাউস, লোয়ার হাউস থেকে, সংস্কার থেকে শুরু করে সত্যিকার অর্থে 5 তারিখের অর্জনটা হবে 12 তারিখের পরে। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর